নাহিদ ইসলামের পদত্যাগের নাটক নিয়ে আলোচনা। গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং। দেশকে অস্থিতিশীল করলে আওয়ামী লীগ দোসরদের ঘুম হারাম করে দেব। বাংলাদেশে $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প। মাহফুজ আসিফ অন্তর্বর্তী সরকারে থাকলে সেটি নিরপেক্ষ হয় না বললেন গালিব। বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি ধরনের সম্পর্ক চায় বললেন জয়শঙ্কর। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। নাহিদ ইসলামের পদত্যাগের নাটক নিয়ে আলোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত আগেই হয়েছে। তবে তিনি কবে পদত্যাগ করছেন এ নিয়ে প্রশ্ন ছিল। রোববার নতুন করে এই আলোচনা সামনে এসেছে। এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নাহিদ ইসলাম সাক্ষাৎ করায় গুঞ্জন ওঠে তিনি পদত্যাগ করেছেন। তিনি পতাকা উড়িয়ে যমুনায় গেলেও বের হওয়ার সময় গাড়িতে পতাকা ছিল না এমন খবরও আসে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তথ্য উপদেষ্টা নাহিদ জানিয়েছেন তিনি এখনো পদত্যাগ করেননি। তার পদত্যাগের খবরটি গুজব। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফেও বলা হয় উপদেষ্টা রুটিন ওয়ার্ক হিসেবে সাক্ষাৎ করেছেন, তিনি পদত্যাগ করেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল গঠন করেছে এই দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। দল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ ছেড়ে দিচ্ছেন। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্ব নিচ্ছেন বলে আলোচনা আছে। আগামী 26 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। তার আগে নতুন দলের ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে তাকে সহ 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল। তার আগে তাদের অপহরণ করে নির্যাতন করা হয়। গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং। দেশকে অস্থিতিশীল করলে আওয়ামী লীগ দোসরদের ঘুম হারাম করে দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। আওয়ামী লীগের যারা এগুলো করছে তাদের ঘুম হারাম করে দেব, তারা কোথাও কোনো স্থান পাবে না। রোববার দিবাগত রাত 3টার দিকে রাজধানীর বাড়িধারায় নিজ বাসায় দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ দোসররা যেহেতু তারা দেশ থেকে প্রচুর টাকা পাচার করেছে সেই টাকা তারা ব্যবহার করছে। এই টাকা ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি জানান আমরা কোনো অবস্থাতেই এটা করতে দেব না, যে কোনোভাবেই এটা প্রতিহত করব। তিনি বলেন দিনে রাতে যে বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে। সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা টহল কার্যক্রম আরো বাড়াবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। যদি আইন শৃঙ্খলা বাহিনী ভালোভাবে কার্যক্রম করতে না পারে তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব। তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কাউকে আমরা ছাড় দেব না। আপনার পদত্যাগ দাবি করা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে পদত্যাগের জন্য। এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমার পদত্যাগের ব্যাপারে আজকে প্রথম দাবি নয়। তারা যে কারণে আমাকে পদত্যাগ করতে বলে সেই কারণ যদি উন্নতি করে দিতে পারি তাহলে তো পদত্যাগের প্রশ্ন ওঠে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি। আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরো উন্নতি হতে থাকবে। সবাই যেখানে আপনার পদত্যাগের দাবি করছে সেখানে আপনি নিজে আপনার ব্যর্থতা দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যে অবস্থার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়েছিলাম সেই অবস্থা থেকে সক্রিয় হয়েছে নাকি হয়নি এটা আপনারা ভালো বলতে পারবেন। পুলিশ আনসারের অবস্থা কি ছিল, ওই অবস্থা থেকে উন্নতি হয়েছে না হয়নি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এ পর্যন্ত ডেভিল হান্টে যে 8,500 গ্রেপ্তার করা হলো তারা কারা এবং সারা দেশে যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তারা কেন ধরা পড়ছে না? ডেভিল হান্ট অপারেশন শুরুর পরও অপরাধ বেড়েই চলেছে এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ডেভিল হান্ট অপারেশনে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, তবে যত গ্রেপ্তার করা উচিত সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির ঘটনায় সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার চলতে থাকবে।
বাংলাদেশে $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার 22 ফেব্রুয়ারি মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স CPAC এ প্রসঙ্গ তোলেন তিনি। সেখানে বক্তব্যে ট্রাম্প বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য টাইমস ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিগত জো বাইডেন প্রশাসনকে সমালোচনার জন্য ট্রাম্প উগ্র বাম কমিউনিস্ট শব্দবন্ধ ব্যবহার করে থাকেন। বাংলাদেশে এই $29 মিলিয়ন অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে 15 ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকার দক্ষতা বিষয়ক বিভাগ DOJ জানিয়েছিল, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে USAIDর অর্থায়ন বাতিল করা হয়েছে। তাদের দেওয়া তথ্য মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে এই অর্থ দেওয়া হচ্ছিল। এরপর গত শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্যে এই প্রসঙ্গ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। তিনি বলেন, ছোট একটি সংস্থা, এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন। সেই সংস্থায় মাত্র 2 জন সদস্য উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা 2 কর্মী দারুণ খুশি। তারা খুব ধনী, শীঘ্রই ভালো বিজনেস সাময়িকে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। এর পরদিন আবার এ প্রসঙ্গ তুললেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা AP জানিয়েছে, দলীয় ওই অনুষ্ঠানে বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়, ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ, যুক্তরাষ্ট্রের সীমান্তে সামরিক উপস্থিতি ও ওয়াশিংটনকে ডিপ স্টেট আমলাতন্ত্র থেকে বের করে আনার কথা উল্লেখ করেন ট্রাম্প। তার আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফেরাকে কট্টরপন্থী, গুপ্তচর, যুদ্ধবাজ, দুর্নীতিপরায়ণ অশুভ চক্র থেকে পরিত্রাণ হিসেবে উল্লেখ করেন তিনি। USAIDর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সংস্থার কর্মী উল্লেখযোগ্য সংখ্যায় কমানোর পাশাপাশি তাদের ওয়াশিংটনের দপ্তরও বেদখল হয়েছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কর্মকর্তারা সেটা নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, সংস্থাটির ভবন থেকে সেটির নামও সরিয়ে ফেলা হয়েছে। মাহফুজ আসিফ অন্তর্বর্তী সরকারে থাকলে সেটি নিরপেক্ষ হয় না বললেন গালিব। উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারে থাকতে চাইলে বিএনপি এবং জামায়াত থেকে উপদেষ্টা নেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। তিনি আরো বলেন, তারা সরকারে থেকে গেলে সেটি নিরপেক্ষ হয় না। সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি নিজের মতামত উপস্থাপন করেন। মির্জা গালিব লেখেন, তরুণদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আর কয়েকদিনের মধ্যে চলে আসার কথা। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে তরুণদের একটি নতুন রাজনৈতিক দল আমাদের ভবিষ্যতের জন্য ভালো। পাশাপাশি বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলেও তরুণদের অংশগ্রহণ বাড়লে ভালো হবে। তিনি আরো লেখেন, এই নতুন দল বর্তমানে সরকারে থাকা নাহিদ ইসলামের নেতৃত্বে হতে যাচ্ছে। সরকার থেকে পদত্যাগ করে নাহিদ নতুন দলের নেতৃত্বে আসবেন। এটা ভালো সিদ্ধান্ত। সরকারে থেকে একই সঙ্গে নতুন দলের দায়িত্বে থাকলে আগামী নির্বাচনে সরকারি নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লিখেছেন, এই নতুন দল যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল, নাহিদের পাশাপাশি মাহফুজ এবং আসিফেরও সরকার থেকে পদত্যাগ করা উচিত। তারা যেহেতু একসঙ্গে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের একজন এসে দল করলে আর বাকি 2 জন সরকারে থেকে গেলে সেটা নিরপেক্ষ হয় না। বিএনপি, জামায়াত আর তরুণদের নতুন দল সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত। গালিব লেখেন, মাহফুজ আর আসিফ যদি সরকারে থাকতে চায়, তাহলে অন্তর্বর্তী সরকারের উচিত বিএনপি এবং জামায়াত থেকেও সরকারি উপদেষ্টা নেওয়া, যাতে করে সরকার একটি সর্বদলীয় চেহারা পায়। এই অধ্যাপক আরো লিখেন, তরুণদের মধ্যে নতুন রাজনীতির প্রতি বিশাল আগ্রহ আছে। কাজে তরুণদের নতুন দল সরকারি সুবিধার পরিবর্তে মানুষের কাছে গিয়ে গণমানুষের রাজনীতি করে বড় হলে ভালো করবে। শর্টকাট রাস্তায় ভালো রাজনীতি দাঁড়ায় না। যদি সরকারি সুবিধার অপব্যবহার না করে নতুন রাজনৈতিক দল সামনে আগায়, বিএনপি আর জামায়াতের উচিত তাদেরকে খোলা মনে স্বাগত জানানো। দিনের শেষে কয়েকটা ভালো রাজনৈতিক দল না থাকলে আমাদের সামগ্রিক রাজনৈতিক সিস্টেম উন্নত হবে না। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি ধরনের সম্পর্ক চায়, বললেন জয়শঙ্কর।
বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রতিদিন ভারতকে দায়ী করা এবং একই সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা, এ দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন এস জয়শঙ্কর। রোববার 23 ফেব্রুয়ারি নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাহিত্য উৎসবে বক্তব্য প্রদানকালে জয়শঙ্কর এসব মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন এসব খুবই হাস্যকর। এদিকে আপনি ভালো সম্পর্কের কথা বলবেন আর অন্যদিকে প্রতিদিন সকালে উঠে সব দোষ আমাদের উপরে চাপাবেন, এটা সঠিক নয়। এস জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশকে খুব স্পষ্ট একটি বার্তা দিয়েছে। ভারত চায় এসব দোষারোপ বন্ধ হোক এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় থাকুক। তবে সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা নেতিবাচক বার্তায় নয়াদিল্লি মোটেও সন্তুষ্ট নয় বলে জানান এস জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশকে মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক চায়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই সম্পর্কের শিকড় 1971 সালে। তিনি জানান, তাই আমাদের সম্পর্ক বিশেষ মর্যাদা পায়। কিন্তু কোনো দেশ যদি প্রতিদিন আমাদের দোষারোপ করতে থাকে তাহলে সেটি সুসম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবে। বক্তব্যে ভারতের জন্য খুব সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরেন এস জয়শঙ্কর। প্রথমত তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলেছে। এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তার উপর প্রভাব ফেলে এবং এটি নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমরা হয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ টেনে এস জয়শঙ্কর বলেন, তাদের নিজেদের রাজনৈতিক পরিস্থিতি রয়েছে যা আমরা বুঝি, তবে দিন শেষে দুই দেশই প্রতিবেশী। বাংলাদেশ কি ধরনের সম্পর্ক চায় তা তাদেরই নির্ধারণ করতে হবে। জয়শঙ্কর আরো বলেন, নয়াদিল্লি কোনোভাবেই চায় না বাংলাদেশ থেকে প্রতিকূল বার্তা আসুক। নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে ভারতকে দোষারোপ করা এবং একই সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা প্রতিফলিত করে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে কিছু অস্থিরতা দেখা যাচ্ছে, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।